একবার ভাবুন তো ১৯৩০-এর দশক আর ময়মনসিংহের রাজনীতি কি পরিমাণ জটিল আর প্যাঁচানো হতে পারে। চলুন আমরা ঠিক এই সময়টাতেই ফিরে যাই আবুল মনসুর আহমদের চোখে। তার অসাধারণ স্মৃতিকথা আমার দেখার রাজনীতির ৫০ বছর আমাদের সেই সংগ্রাম আর কৌশলের গল্পটাই বলবে। কি অসাধারণ একটা কথা, তাই না? আর কথাটা কার মুখ থেকে আসছে জানেন? খান বাহাদুর ইসমাইলের, যিনি এক সময় ছিলেন প্রজা সমিতির ঘোর বিরোধী। এই একটা লাইনই কিন্তু তখনকার রাজনীতির ভেতরের যে কত ব্যক্তিগত টানাপোড়েন, কত অনুশোচনা ছিল, সেটার একটা আঁচ দিয়ে দেয়। চলুন এই ব্যাপারটাই আমরা এখন খুলে দেখব। আচ্ছা, এবার আসা যাক মূল গল্পে। আবুল মনসুর আহমদ যখন একদম মাঠের রাজনীতিতে নামলেন, মানে তৃণমূল সংগঠনে, তখন দেখলেন চারদিকে শুধু দেয়াল। আর চ্যালেঞ্জটা ছিল একেবারে দুইমুখী। একদিকে নিজেদেরই প্রতিষ্ঠিত মুসলিম নেতারা বিরোধিতা করছেন, আবার অন্যদিকে যাদেরকে মিত্র ভাবা হচ্ছিল সেই কংগ্রেস, তারাও বাধা দিচ্ছে। চলুন দেখি এই ডাবল চ্যালেঞ্জটা তিনি কিভাবে সামলালেন। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? ময়মনসিংহের যে মুসলিম এলিট ক্লাস, তারা কথায় আর রাজনীতিতে ছিলেন একেবারে কট্টর, মানে কংগ্রেস বিরোধী, হিন্দু বিরোধী। কিন্তু মজার ব্যাপার হলো বাস্তব জীবনে তাদের কিন্তু দিনই চলত না হিন্দু সম্প্রদায়কে ছাড়া। মানে পেশাগতভাবে, অর্থনৈতিকভাবে তারা পুরোপুরি হিন্দু আইনজীবী, ব্যবসায়ী আর দোকানপাঠের ওপর নির্ভরশীল ছিলেন। আবুল মনসুর আহমেদ তো লিখে গেছেন যে তারা নিজেদের মুসলিম দোকান বাদ দিয়ে সস্তায় জিনিস কেনার জন্য যেতেন বঙ্গলক্ষ্মী বা আর্য ভাণ্ডারের মতো দোকানে। কি একটা প্যারাডক্স, ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, এই যে প্রতিষ্ঠিত মুসলিম নেতারা, তারা কেন তৃণমূল আন্দোলনের এতটা বিরোধী ছিলেন? আসলে তাদের মধ্যে একটা ভয় কাজ করত। তারা ভাবত এই সব আন্দোলন মানেই ব্রিটিশদের বিরাগভাজন হওয়া। তাদের চোখে মুসলিম লীগ ছিল কংগ্রেসেরই একটা শাখা। এমনকি জিন্নাহ সাহেবকেও তারা ভাবতেন একজন ছদ্ম কংগ্রেসী। সোজা কথায় তাদের কাছে ব্রিটিশদের ছাতার তলায় থাকাই ছিল নিরাপত্তা আর ক্ষমতার একমাত্র রাস্তা। এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারতেন না। তো আবুল মনসুর আহমদের সামনে দ্বিতীয় বড় বাধাটা ছিল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, মানে যাদের কৃষকদের পক্ষে থাকার কথা, তারাই হয়ে দাঁড়ালো জমিদারদের ঢাল। চলুন দেখি এই অদ্ভুত পরিস্থিতিটা কেন তৈরি হয়েছিল। তার আগে একটু পরিষ্কার করে নেওয়া দরকার, এই প্রজা আন্দোলনটা আসলে কি ছিল। এটা ছিল একদম বাংলার মাটির লড়াই। একদিকে লক্ষ লক্ষ ভূমিহীন প্রজা, যাদের বেশিরভাগই মুসলিম, আর অন্যদিকে ক্ষমতাশালী জমিদার, যাদের বেশিরভাগই হিন্দু। এই শ্রেণী আর ধর্মের সমীকরণটাই কংগ্রেসের সাথে তাদের দ্বন্দ্বের আসল কারণ হয়ে দাঁড়ায়। তো কংগ্রেস নেতারা সবার সামনেই কি বলতেন? তারা বলতেন এই প্রজা আন্দোলন হল একটা শ্রেণী সংগ্রাম, মানে ধনী গরিবের লড়াই। তাদের যুক্তি ছিল এটা করলে দেশের মানুষ ভাগ হয়ে যাবে আর স্বাধীনতার আন্দোলন দুর্বল হয়ে পড়বে। এটা ছিল তাদের অফিসিয়াল স্ট্যান্ড। কিন্তু পর্দার আড়ালের গল্পটা ছিল সম্পূর্ণ অন্য। আসল কারণটা ছিল সোজা কথায় টাকার খেলা। আবুল মনসুর আহমেদ নিজের চোখেই দেখেছিলেন যে ময়মনসিংহের স্থানীয় কংগ্রেস নেতাদের অনেকেই জমিদারদের কাছ থেকে নিয়মিত টাকা নিতেন। তাই মুখে তারা যাই বলুন না কেন, কাজে তারা সবসময় প্রজাদের বিরুদ্ধে আর জমিদারদের পক্ষেই থাকতেন। যখন বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ হল না, তখন জন্ম নিল এক নতুন আর ভয়ঙ্কর দুঃসাহসী কৌশলের। যদি ওদেরকে রাজি করানো না যায়, তাহলে ভেতর থেকে ওদের সংগঠনটাই দখল করে নাও। তো প্ল্যানটা ছিল একেবারে যাকে বলে ডেডেভিল। কয়েক বছর ধরে হাজার হাজার প্রজা সমর্থককে কংগ্রেসের সদস্য বানিয়ে ফেলতে হবে, আর তারপর অভ্যন্তরীণ নির্বাচনে জিতে একেবারে স্থানীয় কংগ্রেসের দখল নিয়ে নিতে হবে। মজার ব্যাপার হলো, ডাক্তার বিপিন বিহারী সেনের মতো কিছু সিনিয়র কংগ্রেস নেতাও কিন্তু এই পরিকল্পনাকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রতিবারই একটা অদ্ভুত ঘটনা ঘটত। দেখুন কি অবস্থা। প্রথম বছর ওরা যখন ২৫০০ সদস্য করল, বিপক্ষ দল করে ফেলল প্রায় ৫,০০০। পরের বার যখন নিজেদের শক্তি বাড়িয়ে ১৫,০০০ করল, ওদিক থেকে হয়ে গেল ১৭,৫০০। শেষ বছর তো তারা ২২,০০০ সদস্যের বিশাল তালিকা দিল, আর বিপক্ষ দল রাতারাতি সেটাকে ২৫,০০০ বানিয়ে ফেলল। মানে প্রতিবারই একদম অল্প কিছু ভোটের জন্য হেরে যাওয়া। এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। এর পেছনের কারণটা কি? আবুল মনসুর আহমদ বলছেন এটা ছিল সাংগঠনিক অসাধুতা। মানে
অফিস যেহেতু বিপক্ষের হাতে, তারা আমাদের লিস্টটা পাওয়ার পর রাতারাতি কিছু ভুয়া নাম ঢুকিয়ে নিজেদের তালিকা ভারী করে ফেলত। সোজা কথায় চিটিং। আর এই জালিয়াতিটা এত নিখুঁত ছিল যে প্রাদেশিক কংগ্রেসের কাছে আবেদন করে মাদ্রাজ থেকে নিরপেক্ষ বিচারক এনেও কিচ্ছু প্রমাণ করা যায়নি। অফিসের কর্তারা সব কাগজপত্র একেবারে পারফেক্ট করে রেখেছিল। বুঝতেই পারছেন, এই কৌশলটা একটা বড় ধাক্কা খেল এবং তাদের নতুন করে ভাবতে বাধ্য করল। কিন্তু জানেন তো, রাজনীতিতে একটা দরজা বন্ধ হলে আরেকটা খুলে যায়। কংগ্রেস দখলের চেষ্টা যখন পুরোপুরি ব্যর্থ হল, তখন আন্দোলনটা একটা নতুন মোড় নিল। আর এমন কিছু মিত্র পাওয়া গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। এখানে দুজন একেবারে অপ্রত্যাশিত ব্যক্তির আগমন ঘটল, যারা খেলার মোড়টাই ঘুরিয়ে দিলেন। প্রথমজন খান বাহাদুর ইসমাইল, যিনি একসময় প্রজা সমিতির কট্টর বিরোধী ছিলেন, কিন্তু ব্রিটিশদের হাতে অপমানিত হয়ে রাতারাতি প্রজা সমিতির সমর্থক হয়ে গেলেন। আর দ্বিতীয়জন এস.পি. টেইলর, এক কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসার, যার সাথে মিটিংটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। টেইলরের সাথে মিটিংটা তো প্রায় সিনেমার মতো একটা দৃশ্য। টেইলরটাকে দেখে গর্জে উঠলেন, কিন্তু আবুল মনসুর আহমেদও দমবার পাত্র নন। তিনিও পাল্টা গর্জন করে বললেন, আমি আপনার চাকর নয়। এই উত্তরে ব্রিটিশ অফিসার তো একেবারে এরপর প্রায় 2 ঘণ্টা ধরে চলল আলোচনা। আহমেদ তাকে বোঝাতে পারলেন যে প্রজা সমিতি কোনো সন্ত্রাসী সংগঠন নয়। আর শেষে কি হলো জানেন? টেইলর তার পুলিশকে নির্দেশ দিলেন প্রজাকর্মীদের আর হয়রানি না করতে। এটা ছিল আন্দোলনের জন্য একটা বিশাল বিজয়। এতদিনের সব সংগ্রাম, সব কৌশল যেন একটাই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। গল্পের ক্লাইম্যাক্সটা আসে একটা জনসভায়, যা সব হিসাব নিকাশ উল্টে দিয়েছিল। ঘটনাটা হলো, তৎকালীন মন্ত্রী নবাব কে.জি.এম. ফারুকী ময়মনসিংহে এলেন। নিয়ম অনুযায়ী বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানাবে, প্রজা সমিতিও একটা সুযোগ পেল। কিন্তু তাদের পরিকল্পনা ছিল অন্যরকম। তোষামোদ নয়, বরং সত্যিটা তুলে ধরা। তারা কিভাবে সব নিয়ম ভাঙল দেখুন। প্রথমত, ভাষণটা দেওয়া হলো বাংলায়, ইংরেজিতে নয়, যা ছিল তখনকার সময়ে অকল্পনীয়। দ্বিতীয়ত, সেখানে মন্ত্রী বা সরকারের জন্য কোনো প্রশংসার ফুলঝুরি ছিল না, একদমই না। বরং যা ছিল তা হল সাধারণ মানুষের কষ্টের এক নির্মম কাঁচা বাস্তবতার ছবি। আবুল মনসুর আহমদের নিজের কথাতেই বলি, সে অভিনন্দন পত্রটা ছিল শুধুই জমিদার মহাজনের অত্যাচার ও প্রজাঘাতকের দুরবস্থার করুণ কাহিনী। তিনি তার সমস্ত আবেগ দিয়ে সেটা পড়ে শুনিয়েছিলেন। আর এর ফল অবিশ্বাস্য। ভাষণটা শেষ হবার সাথে সাথে প্রায় 1 মিনিট, পুরো 1 মিনিট ধরে শুধু করতালি আর মারহাবা ধ্বনি। মঞ্চে বসা মন্ত্রী, সরকারি কর্মকর্তারা সবাই একেবারে স্তব্ধ। তারা এমন কঠিন সত্যি কথা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। আর এই একটাই ঘটনা, শুধু এই একটাই ঘটনা ময়মনসিংহের রাজনীতির পুরো চিত্রটাই বদলে দিল। খান বাহাদুর ফজল কাদির, খান বাহাদুর আরশাদ আলীর মতো বড় বড় সরকারি কর্মকর্তারা তাকে এসে জড়িয়ে ধরলেন। রাতারাতি আবুল মনসুর আহমেদ আর তার প্রজা সমিতির সম্মান, ক্ষমতা সবই যেন বহুগুণ বেড়ে গেল। আবুল মনসুর আহমেদের এই অসাধারণ গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যখন মনে হয় সব পথ বন্ধ, সব চেষ্টা ব্যর্থ, তখন ক্ষমতার অলিন্দে দাঁড়িয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় তোলা একটা সাহসী কণ্ঠস্বর কি সত্যিই সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে?